জেনারেটর যেতে হবে, জেনারেটর যাওয়ার পরে ডিসিটা দিতে হবে। তো ফার্স্টে আমরা এখানে একটা তার বসাই। কানেকশনের মধ্যে কি রেজিস্ট্যান্স ছিল নাকি ছিল না? ছিল না, রেজিস্ট্যান্স ছিল না। না স্যার, রেজিস্ট্যান্স ছিল না স্যার। ঠিক না আছে, স্যার। তাহলে এখান থেকে শুধু একটা বসাই দিই, ডিসি জেনারেটর বসাই দিই। বসাই দিলাম, এটার নাম দিলাম হলো গিয়ে ভি ভি বিই। তো টাইপ হলে কি ডিসি, এখানে কত দিব, ভোল্টেজের ভ্যালু কত দিব? স্যার এক্স, এক্স। আর এখানে আরেকটা করতে হবে ম্যানুয়াল এডিট, তাই না? ম্যানুয়াল এডিটস। এখানে ভ্যালু দিতে হবে লেগে এক্স, দেওয়ার পরে দিলাম ওকে। তারপরে কি করতে হবে এখন? আমাদের ভিসিইটা ফিক্স করতে হবে, তাই না? ভিসিই হলে কি 5 ভোল্টের জন্য। তাহলে ভিসিইটা যদি আমাদের 5 ভোল্টের জন্য হয়, তাহলে এই জিনিসটা তো আমাদের ভেরিয়েবল না। এটাকে তাহলে আমাদের ভেরিয়েবল কোনো কিছু দেওয়ারও দরকার নেই। আমি এখান থেকে শুধু একটা ব্যাটারি অ্যাড করে দিলাম, যে কোনো একটা ব্যাটারি, জেনেরিক একটা ব্যাটারি অ্যাড করে দিলাম। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ব্যাটারি অ্যাড করে দিলাম, এই ব্যাটারিটার গ্রাউন্ড করলাম হলে কি এটার সঙ্গে। ব্যাটারিটার ভ্যালু কত দিতে বলছে আমাদেরকে? 5 ভোল্ট প্রথমটার জন্য। তাহলে আমরা এখানে 5 ভোল্ট দিলাম। এখন আমাদেরকে মাপতে হবে কি জিনিস? মাপতে হলে গিয়ে আইবিটা মাপতে হবে আমাদেরকে। জি স্যার। তাহলে আইবি মাপার জন্য আমাদের কি লাগবে? একটা কারেন্টের প্রোব লাগবে। কারেন্টের প্রোব কোথায় গেলে পাবো? স্যার ওই যে হ্যাঁ প্রোব স্যার, লেখা প্রোব আছে স্যার, তো, চিহ্ন আছে তো। কারেন্ট প্রোব। তাহলে আমরা এখানে আইবিতে কারেন্ট মাপবো। এটা কি, এটার নাম হলো কি আইবি। ছোট হাতের বিডি। ঠিক আছে, আইবি হয়ে গেছে। এখন কি করতে হবে? 5 ভোল্ট এটা হয়ে গেল। এখানে এটা 1 কিলো দিই, 10 কিলো না, 10 কিলো বেশি হয়ে গেছে। আমাদেরকে মাপতে বলছিল কি ভিবিই ভার্সেস আইবি। তাহলে এই গ্রাফটা করার জন্য আমাদের সুইপ ডিজাইন করতে হবে। সুইপটা কোথার থেকে ডিজাইন করব আমরা? সুইপ কেমনে করতে হয়? স্যার গ্রাফ আছে তো, গ্রাফ থেকে ইয়ে করেন। আচ্ছা, তো গ্রাফ নিই। ডিসি সুইপ। গ্রাফে নিয়ে এখন কি করব? গ্রাফ নিছি, এখন কি করব? ট্রেস করতে হবে, ট্রেস কারেন্টটা, এই যে আমাদের আচ্ছা, আইবিটা আছে। হ্যাঁ ঠিক বলছেন, ট্রেস অ্যাড করতে ট্রেস, হবে। যে এখানে কারেন্ট অ্যাড করব, তাই প্রোবটা না? আছে, কারেন্টের প্রোবটা এড করে দেন। করলাম, তারপরে তারপরে এডিট গ্রাফ করতে হবে। Edit এডিট গ্রাফে আমাদের ভোল্টেজ ভেরি করতে হবে এখানে। ঠিক আছে, স্টার্ট তাহলে ভ্যালু হচ্ছে 0 থেকে 0.8 পর্যন্ত। দাঁড়ান, আগে মনে হয় একবার রান করে নিতে হবে। বাইরে ক্লিক করলেই হয় স্যার, রান করতে হয় না। তাহলে এখানে যে এখন এডিট ট্রেস করব, এডিট এডিট গ্রাফ গ্রাফ। করব। জি স্যার। করার পরে 0 থেকে 0.7 আমরা যে কিন্তু এখানে তো ভোল্টেজটা স্টার্ট টাইম লেখা আছে, এখানে তো ভোল্টেজ লেখা নেই, এখানে টাইম লেখা না? জি স্যার, টাইম লেখা। টাইম দিয়ে কেমনে হবে? আমি তো টাইম মাপবো না। কে টাইম মাপতেছি? না আমি তো স্যার, টাইমের সঙ্গে দেখবো না, আমি দেখবো লাগে আইভি ক্যারেক্টারিস্টিক্স, মানে এক্স ওয়াই ক্যারেক্টারিস্টিক্স, তাই না? ভোল্টেজের সাথে। তার মানে হয়নি, আমি যে গ্রাফটা নিছি সেই গ্রাফটা হয়নি, এই গ্রাফটাতে হবে না। তাহলে আমি কি দেখবো এখানে? ডিসি ডিসি সুইপ সুইপ। নেন স্যার। জি স্যার, এখানে তো ভোল্টেজই করা যায়। হ্যাঁ, অ্যাড্রেস তো আমার ভুল হইলে আমার ভুল ধরে দিবেন না, আমারও তো ভুল হইতে পারে। আমি তো বলছিলাম ডিসি সুইপ নেওয়ার জন্য, আপনি যে অ্যানালগ নিলেন ওটা তো স্যার খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, সুইপ ভেরিয়েবল হলে কি এক্স, তার মানে এক্স হলে কি আমার ভোল্টেজ,
এখন জি আমি স্যার ভোল্টেজের ভ্যালু সিলেক্ট করতে পারবো। কত থেকে কত বলছে? 0 0 থেকে স্যার 0.8 0 থেকে 0.8 পর্যন্ত 0.8 ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট 100 মিলি দিলেই তো হয় স্যার। নম্বর অফ 100 এখানে দেখেন নমিনাল ভ্যালু বলছে হলে গিয়ে 500 মিলি। স্যার নমিনাল এইটা কিসের এটা নমিনাল একটু ভ্যালু হলে বুঝুন। নমিনাল কথাটার অর্থ হলো কি এভারেজ। এভারেজ ভ্যালু হলে কি 500 মিলি। আমি এখানে যদি নাম্বার অফ স্টেপটা ঠিক করে দিই তাইলেই তো আমি প্রত্যেকটা পয়েন্টের হিসাব পেয়ে যাব। আমার টোটাল নাম্বার অফ স্টেপ কয়টা লাগবে দেখেন 1 2 3 4 5 স্যার 7টা 9টা 9টা লাগবে। 1 2 3 4 9টা 5 আমি ট্রাই 6 করছি 7 এটা 8 দিয়েও। 9টা, তাই না? তাহলে 9টা এখানে হ্যাঁ। নাম্বার অফ স্টেপ 9 দিই। আপাতত নমিনালে হাত না দিই। নমিনাল কি আমি জানি না এখন। ওকে দিই রিসিমুলেটিয়াস। এই যে আপনার ক্যারেক্টারিস্টিক্স আসছে। দেখি আমাদের যে পয়েন্টে পাওয়ার কথা এখান থেকে ভ্যালু কেমনে নেবেন? ডাটা হ্যাঁ ফাইল না, এইভাবে নেব না। ভিউ দেখি, ভিউ সিমুলেশন লগ। না, ডাটা কেমনে নিতে হয় জানেন? জি স্যার। ডাটা কেমনে নেয়? গ্রাফ থেকে ডাটা কিভাবে নেয়? মানে যে ডাটার উপর ভিত্তি করে সিমুলেশনটা হয়েছে। না স্যার না স্যার এটা জানি কোডগার্ড না স্যার। ডাটা করে দেখি। ভিডিও ফাইল হয়ে গেছে। সমস্যা নেই। কতর জন্য নিচে দেখেন। 8 7 6 5 4 টোটাল কয়টা স্টেপ দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10টা স্টেপ হয়ে গেছে টোটাল। তাহলে এখানে মনে হয় 1 মাইনাস করে দিলেই হতো, মানে 0-র জন্য এমনিতেই নিবে। 0টাকে আলাদা সিলেক্ট করে দেওয়ার দরকার নেই। তার মানে এডিট গ্রাফে গিয়ে এখানে যদি আমরা শুধু 8 দিয়ে দিই তাহলেই হবে। 8টা দিলেই হবে 9টার জায়গায়। রিসিমুলেট করি, ইয়েস। তারপরে এখন এটা আবার সেভ করি, সেভ ডাটা করি, এক্সপোর্ট গ্রাফ ডাটা 1 2 3 তেই করি। আবার অন করি, ঠিক আছে? দেখেন তো 0 এর জন্য জি স্যার এবার ঠিক আছে 1 স্যার। 2 3 4 5 6 7 8, ঠিক আছে না? জি স্যার। তো এই জিনিসটা আপনারা কেন পারলেন না বলেন তো? আমার তো স্টেপগুলো মনে নেই, আপনারাই বলে দিলেন। আপনারাই তো পারলেন এখন। আমি তো কিছুই করলাম না, আমি জাস্ট আপনাদের কথা স্যার অনুযায়ী এতটুকু ভ্যালু তো চেঞ্জ স্যার করলাম। পারি। এই যে স্যার এই গ্রাফের এই ডিজাইন দেখে স্যার অবাক হয়ে গেছি। স্যার আমরা তো মানে গ্রাফটা ভাবছিলাম কি যে এরকম আসার কথা? আপনি ওই স্যার যে তোমালের আসবে গ্রাফটা স্যার দেখেন স্যার। প্রত্যেকটা স্টেপ ওদের যে গ্রাফটা ছিল আমরা তমালের তো ভাবছি গ্রাফটা এরকম যেটা আসবে। আসছে দেখেন, তমালের গ্রাফটা যেটা আসছে, তমালের গ্রাফটা কিসের সাথে কিসের আসছে? আমরা যদি স্যার তমালের গ্রাফটা তোমরা দেখি, গ্রাফটা কিভাবে করছি স্যার ওইটাও আমি জানি। তমালের গ্রাফটা আসছে হলে গিয়ে এক্স অ্যাক্সিসে হলে গিয়ে ভিসি, আর এটা হলে গিয়ে আইসি। আর আমরা তো এখানে করতেছি আইবি, আমরা তো এখানে আইসি করি নাই। স্যার তাহলে স্যার ও তমালেরটার সঙ্গে আপনার আইসি স্যার কিভাবে মিলাবেন আমরা কি তো করলো করে? স্যার? ভাবছিলাম গ্রাফটা ওই রকমই হবে। ও তো তাছাড়া আইসির তো জন্য গ্রাফ করছে, আসছিল। এটা তো আইবির জন্য করছি আমি, তাই না? তো স্যার দুইটা ওদের তো কি আলাদা হবে। আইসির জন্য দিছেন? আমি তো ওদেরকে যেটা হ্যাঁ বলছি ওরা আইবি ওই অনুযায়ী করে নাই। ওরা অনেক কিছুই ভুল করছে। একটা স্টুডেন্ট কি সবকিছু ঠিক মতো করবে নাকি? তো ওরা আইবিটা দেখায় স্যার নাই, ওরা ও আইসিটা যে দেখাইছে। সুইপটা ব্যবহার করছে স্যার, এটা ডিসি সুইপ না, আসলে এটা হচ্ছে ডিসি ট্রান্সফার। আপনি ডিসি সুইপের যে ইয়াটা আছে ওটাতে গিয়ে দেখেন। এই গ্রাফটা আমিও বানাতে পারি স্যার এইভাবেই। ও একটা ভিডিও দেখে বানাইছে। হুম, কিন্তু স্যার এর মানটা কি ঠিক আছে কিনা আমি এইটা জানতে চাইছিলাম। ওর মানটা ঠিক নাই। চলেন তাহলে ওটা করি আমরা। ওটা ও কি করছে? ও আইসি করছে কিসের সাপেক্ষে? ভেরিয়েবল কোনটা আইসি রাখছে ও? ওর আইসি এটা দেখে আসলে ও ভিসি রাখছে খুব সম্ভবত। ভিসিটাকে ভেরিয়েবল রাখছে ও। ভিসি না স্যার ভার্সেস ডিসি আইসি করছে। ফিক্সড রাখছে, বিসি ফিক্সড রাখছে, ভিবি ভেরি করছে স্যার। ওটা ওটা আবার কারেন্ট সোর্স বানায় দিছে ওটা ভিতর থেকে। তে আপনার একটা প্লট করার জন্য, হ্যাঁ ও ডিসি ট্রান্সফার করছে, আপনার কথা ঠিক আছে। জি কিন্তু স্যার। ওর একটা জিনিস প্লট করার জন্য তো আমার এক্স অ্যাক্সিসে ভোল্টেজের মান লাগবে আর ওয়াই অ্যাক্সিসে কারেন্টের মান লাগবে। ও এক্স অ্যাক্সিসে কি ইউজ করছে তাহলে? ওইটা স্যার এই ভিবি যেটা, মানে আইবিটাকে ভিবিতে ট্রান্সফার করছে ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমরা যেটা ভিবি ব্যবহার করছি ও এখানে আইবি ব্যবহার করছে। মানে এই আচ্ছা ভোল্টেজ সোর্সটারে ঠিক আছে, কিন্তু ভিত মানে থেকে ঘুরে কনভার্ট ফিরে করে তো কারেন্ট জিনিসটা সোর্স বানায় নিছে। মানে ভোল্টেজের ভ্যালু তো একই থাকতে হবে, কারণ ভোল্টেজের ভ্যালু তো আমার বলে দেওয়া আছে ল্যাব রিপোর্টে, তাই না? তা জি আমি স্যার। ওটা আপনি যেটা বলতেছেন ওটাই করি। আমরা এই কারেন্টের প্রোবটা এখানে না বসে আমরা এখানে আইসিতে বসাই দিই। আইসিতে বসে দেখি কি হয়।
চলেন তাহলে ওটা করি, এই আইবিটাকে আমরা আর করি। ট্রান্সফারটা হচ্ছে স্যার ডিসি সুইপের অ্যাডভান্স ভার্সন, মানে ওটাতে ডিসি সুইপে খালি শুধু একটাই করা যায়, এই সুইপ করা যায়, কিন্তু ওটাতে দুইটাই সুইপ করা যায় চাইলে। এই যে আমরা আইসিও সুইপ করতে পারবো আর আইবিও সুইপ করতে পারবো, ঠিক আছে, আমি করি, দুইটা কাজ একসাথে করা যায়। আমি আইসিটা দেখি যে কেমন আসে, আমার দেখার ইচ্ছা হয়েছে আর কি। মানে আপনারা যেহেতু বলেন একরকম আসবে না, আমি একটু ট্রাই করে দেখি যে আইসিটা হ্যালো কেমন আসে। এখানে তাহলে আইসিটা কি বসাইলাম, কি ব্যাপার, আইসি, হ্যাঁ আজি আইসি বসালাম। এখানে তাহলে ইসে যে অ্যাড্রেসে সুজিত যে যা করো। আইসি দিয়ে দিই এখানে, সুজিত আইসি মিউট দিয়ে তো করো, দিই। 0 পয়েন্ট যাবা গুলো 5 বাজার সুজিত আমি মিউট করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। যা 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 আচ্ছা, এখানে তাহলে আইসি বসাইলাম, আইসি বসে এখানে তাহলে রিসিমুলেট করি। ambiguously placed, simulation failed. ambiguously placed কেন বলতেছে? আমি তো জায়গা মতোই বসাইছি, আবার বসি। স্যার কারেন্টের ডিরেকশনটা মেবি ঠিক নাই স্যার, কারেন্টের ডিরেকশনটা করতে হবে স্যার। মাইনাসে দেখাবে, সমস্যা আছে কোনো? দাঁড়ান আমি এটা উঠাই দিই, এই প্রুফটা উঠাই দিই, জি স্যার, ওই প্রুফটা তুলে নেন। এই প্রুফটা তুলে দিই, এই প্রুফটা তুলে দিই, আর একটা বসি। এটার নাম দিলাম আইসি। ও ওখানে একটা ট্রেস আছেই অলরেডি, সো আমাকে ফার্স্টে ডিলিট ট্রেস করতে হবে। ডিলিট ট্রেস করে কিভাবে? ট্রেস আমি বরঞ্চ সবচেয়ে ভালো হয় আরেকটাই নিই, ওটাই সবচেয়ে ভালো হবে। এই গ্রাফটা কেটে দিলে গ্রাফটা কেটে দিই, গ্রাফটা গ্রাফটা কেটে ডিলিট দিয়ে করে দেন স্যার। আরেকটা গ্রাফ নিচ্ছি। জি স্যার। সরি, ডিসি সুইপ, ঠিক আছে। অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস গিয়ে আইসি দিলাম। তার মানে ও এখন অটোমেটিক কিসের সঙ্গে আইসিকে দেখাবে? ভিভির সঙ্গে আইসিকে দেখাবে, ভিভির সঙ্গে আইসিকে দেখাবে। আমি এডিট গ্রাফ করে এখানে স্টার্ট ভ্যালু 0 আর এন্ড ভ্যালু হলো 800 মিলি, আর আমার টোটাল নাম্বার অফ স্টেপস হলো 8টা। ওকে, আবারও বলতেছে অ্যাম্বিগুয়াসলি প্লেসড। আপনারা কি এরর পাইছেন কেউ? জি স্যার। অ্যাম্বিগুয়াসলি প্লেসড, জি স্যার, না এই সমস্যা। কিন্তু স্যার ট্রান্সফার করা যায় স্যার, ট্রান্সফার দিয়ে এখানে যে দাঁড়ান, গ্রাফে ট্রান্সফার আছে ওটা দিয়ে করা যায়। স্যার, ওয়েট করেন, হ্যাঁ বলেন। স্যার আপনি ওটা করতেছেন না, ও তো ডিসি ট্রান্সফার নিছে, আপনি তো ডিসি সুইপ নিছেন। আমার কথা হলো কি, এখান থেকে তো আইসি একটা যাচ্ছি, আমি যখন ভোল্টেজ এখান থেকে চেঞ্জ করতেছি আমার এখান থেকে তো আইসি যেতেই হবে, কারণ আমার তো এখানে বায়াস করা আছে যে এই মুহূর্তে আমি বিজেটির জি স্যার। ওই থ্রেশহোল্ডটা পার হয়ে যাব, মানে ওই যে যেটাকে বলে অ্যাক্টিভেশন ভোল্টেজ, তখনই তো আমার আইসি পার করা শুরু করবে এখান দিয়ে। তা আমি প্রোব বসালে পাবো না কেন? ও আমাকে অ্যাম্বিগুয়াসলি প্লেসড কেন বলবে? ওর তো বলার কোনো কারণ নেই এটার পিছনে, তাই না? স্যার ব্যাটারিটা উঠাই দিয়ে দেখেন কি হয়। ব্যাটারি না উঠে না, দিলে ব্যাটারি উঠাই দিলে হবে না তো, বায়াস ছাড়া তো হবে না, বায়াস ছাড়া তো হবে না। একই নোট না, আমি R1 এর সাপেক্ষে করি। কারেন্ট প্রবই নিচ্ছি না, হ্যাঁ ঠিক আছে, আমি করি স্যার। সুইপিংটা একটু সমস্যাই স্যার, আমরা যদি স্যার ম্যানুয়ালি ওইভাবে করি স্যার, ওটাই মনে হয় ভালো হবে। অবশ্যই ম্যানুয়ালি করলে ভালো হবে, কিন্তু সুইপিংটা কেন হবে না এটাও তো জানতে হবে। ও একটা ইরোড দেখাইতেছে, ও কি ইচ্ছা করে ইরোড দেখাবে? এরকম তো সম্ভব না। দেখি দাঁড়া, স্যার আর আইসি এর মান এই যে নেওয়ার আসছে সময় তো, যখন এখন তো আসছে, সমস্যা নেই কোনো। কারণ আইসি আপনার রেজিস্টারের মধ্যে দিয়ে যেটা হবে, সিরিজ সার্কিটে আপনার এই জাংশন দিয়ে একই কারেন্টই পাস করবে। সো আমার এখানে বসে তো কোনো সমস্যা নেই। ভ্যালু কিন্তু আসছে, এটা লাগে আলাদা ব্যাপার। এখানে আমরা কারেন্ট প্রোব বসাইছি, সো এখানেও ভ্যালুটা মেজার করবে কারেন্টই। ওয়াই এক্সিসে আসলে কারেন্ট, কিন্তু কারেন্টটা দেখা যাচ্ছে নেগেটিভের দিকে, তার মানে আমরা কানেকশনের ডাইরেকশন উল্টা প্রেডিক্ট করছি। জি স্যার। কারেন্টের ডাইরেকশন উল্টা প্রেডিক্ট করছি, তো কারেন্টের ডাইরেকশন যদি সোজা প্রেডিক্ট করি সেই ক্ষেত্রে তো আপনার
ও যে কার্ভটা পাইছে এই কার্ভটা কি আমরা এখানে পাবো? না স্যার, ওর এই কার্ভটা এখানে পাবো না। ওই যে কার্ভটা করছে স্যার, আমি ওই কার্ভটাই করছি স্যার। ওই ভিডিওতে যে নির্দিষ্ট মানগুলা দেওয়া আছে ওই মানগুলা দিলে ঠিকই এই কার্ভটা দেখাচ্ছে, কিন্তু স্যার আপনি যে এই মানগুলা দিচ্ছেন 0 থেকে হুম 0.8 পর্যন্ত, স্যার হুম। এই মানগুলো ইনপুট দিলে জাস্ট ওই কার্ভটা পাচ্ছি না। এটাই পাবেন, তো সমস্যা এটাই দিবেন, সমস্যা কি? এটাই দিবেন, যেটা পাবেন ওটাই দিবেন। এখন উনি ভিডিওটা যেটা বলছে ওটা পরের ব্যাপার। এটা আমি ওনার ল্যাব রিপোর্টটা পুরোও দেখিনি, পুরোটা আমি জাস্ট রেজাল্ট দেখছি। আমি স্যার এটা ওটা পরে দেখবো যে দেখিনি ওনার তো রেজাল্ট স্যার। হয় নাই কি হয়নি, সেটা পরের ব্যাপার। কিন্তু সুইপ তো হচ্ছে, সুইপ যে হচ্ছে না এমন তো না, তাই না? মানে আপনারা রেজাল্টটা ঠিক পান নাই, এটাই তো সমস্যা জি নাকি? স্যার, জি স্যার, রেজাল্টটা ঠিক পাইনি। ওই অবস্থায় দিয়ে দিবেন, সমস্যা এই কি? মানে ল্যাবে ট্রান্সফারটা ল্যাবে করলে তো আমরা এটাই পাইতাম। ল্যাবে এখানে যা বলা হয়েছে আপনি যদি এই ভ্যালুগুলো বসাইতেন, মানে এখানে যে চার্টের মধ্যে যে ভ্যালুগুলো বলছে এই জি ভ্যালুগুলো স্যার। যদি এখানে বসায় যদি এই মেজারমেন্টগুলো করতেন, আমরা এই মাত্র যেটা পাইছি ওটাই তো পাইতাম ল্যাবে, অন্য কিছু তো পাইতাম না, তাই না? আপনার কি মনে হয় ল্যাবে কি এটা পাইতেন? ল্যাবে ওইটাই পাইতেন, যেটা আমরা এখানে দেখাইছি ওইটাই পাইতেন। তো ওটাই বসাই দিবেন, সমস্যা কি? তো ভয়ের কি আছে? ল্যাব রিপোর্ট করতে ভয়ের কি আছে? রেজাল্ট ভুল আসলে আসবে, ল্যাব স্যার রিপোর্ট করছেন এটাই তো কনফিউজ আসল। হয়ে গেছে স্যার হ্যাঁ বলেন। স্যার আইসি আসলে আইসি এত যখন কনফিউজড মানে কখনো হয়নি স্যার, এই জন্য স্যার একটু সমস্যা হয়েছে। এখানে বলছে আইবি ভার্সেস ভিবি করতে দেন, আইবি ভার্সেস ভিবি না, ঠিকই আছে। এখানে আমরা আইবি 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 ভার্সেস ভিবি আমি প্রথমে যেটা দেখাইলাম আপনাদেরকে, এই প্রথমটার জন্য ওই গ্রাফটা ঠিকই আছে, ওটার মধ্যে কোনো সমস্যা নেই, স্যার ওটার মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। আইসিতে স্যার যখন সুইপ করব তখন প্রত্যেকটা মান তো স্যার সমান না, মানে এক স্টেপে যায়নি, যেরকম প্রথমে 5 করে ইনক্রিমেন্ট হয়েছে, তারপরে হচ্ছে 10, সেই 25 এর ক্ষেত্রে পরে আপনি 30, 0 40। থেকে 20 তো পর্যন্ত এটা সুইপ তো স্যার করবেন। পুরোটাই করতে হবে। 0 থেকে 20 পর্যন্ত সুইপ করবেন। সুইপ করার সময় আপনি ইনক্রিমেন্ট কত দিবেন? এই যে ছোট ঘর যেটা দিছে 0.05 ইনক্রিমেন্ট করে আপনি 0 থেকে 20 পর্যন্ত সুইপ করবেন। করে যখন এটা ফিল করবেন, ফিল করার সময় শুধুমাত্র ওই ভ্যালুগুলো চুজ করবেন যেই ভ্যালুগুলো এখানে চাওয়া হয়েছে। মানে আপনার এখানে টোটাল নাম্বার অফ স্টেপ কয়টা হবে আপনি হিসাব করবেন, মানে এই টোটাল রেঞ্জটাকে 0.05 দিয়ে ভাগ করবেন। ভাগ করলেই তো আপনি নাম্বার অফ স্টেপ পেয়ে যাবেন। নাম্বার অফ স্টেপটা বসাই দিবেন, আপনার এই 15 থেকে 20-র মাঝখানে অনেকগুলো রেজাল্ট আসবে, কিন্তু ওই রেজাল্টগুলোকে আপনি কাউন্ট করবেন না, আপনি কাউন্ট করবেন শুধু 15 কে আর 20 কে, তাইলেই তো হয়ে গেল। মানে স্যার আপনার তো ল্যাব কষ্ট রিপোর্টে আমরা করতেছে ওইগুলাই না, বসাবো যেগুলো আপনি ওগুলোই মানে বসাবেন, যেগুলো চাওয়া হয়েছে স্যার। কারণ আপনার তো কোনো কষ্ট করতেছে না, কষ্ট তো ও করতেছে, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো কি যে এই রেঞ্জটা এইভাবে দিছে কেন? এই রেঞ্জটা কিভাবে দেওয়ার পিছনে কোনো কারণ আছে? একটু দেখি তো, চিন্তা করে কারণটা কি বলেন তো। এই ধরনের রেঞ্জ দেওয়ার কারণটা কি? এই ধরনের রেঞ্জ জেনারেলি কোথায় থাকে? আপনারা কি বলতে পারবেন এই ধরনের রেঞ্জ কোথায় থাকে? না স্যার, বলতে আমার তো মাথায় এটা দেখে আসতেছে না। মনে হচ্ছে এটা লগ লগ করে বসাইতে বলছে আপনাকে, নর্মাল গ্রাফে প্লট না করে লগারিদমিক গ্রাফে প্লট করতে বলছে। এটা আমার কথাটা কি বুঝতে পারছেন? লগারিদমিক গ্রাফে আপনার এই কিভাবে গ্রাফে প্লট করতে হয় এটা কি শিখছেন আপনারা? লগ লগ গ্রাফে কিভাবে প্লট করতে হয়? না স্যার। না স্যার। না স্যার। কি বলেন? আপনাদের ইন্টারমিডিয়েটে ছিল না লগে কিভাবে প্লট করতে হয়? ইন্টারমিডিয়েট তো স্যার পড়িনি। সর্বনাশ, আপনারা লগ গ্রাফে প্লট করতে পারেন না? যারা ইন্টারমিডিয়েট পড়ছো তারা বলো না কি জন্য ছিল ছিল নাকি? স্যার আমি দেখাই আপনাদেরকে লগ গ্রাফ কাকে বলে। ছিল ছিল এই জন্য আকাশ থেকে পড়লাম, কি ব্যাপার, কি বলেন এগুলি? আচ্ছা, লগ গ্রাফ দেখতে হয় হলে কি এরকম, আমি শেয়ার করতেছি, দাঁড়ান ভাই। এই যে দেখেন, এটাতে বলা হলো লগ গ্রাফ, ঠিক আছে? লগ গ্রাফে যদি আপনি দেখেন ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে বড় ঘর যেগুলি সেটা একটার থেকে আরেকটা 10 গুণ। মানে এই যে একটা বড় ঘর, এটা শেষ সীমা কত? 100-তে। এর পরের বড় ঘরের শেষ সীমা হলে কি 1000-এ, তারপরের ঘর হলে কি 10,000, তারপরে 1 লক্ষ, তারপরে 10 লক্ষ। মানে আমরা যে নর্মাল গ্রাফে প্লট করি ওটার মধ্যে কিন্তু একটার থেকে আরেকটা ট্রান্সফার হয় লিনিয়ার, কিন্তু এখানে লিনিয়ার না, এখানে হইতেছে হলে কি লগারিদমিক। এখানে ওয়াই অ্যাক্সিস দেখেন লিনিয়ার, ওয়াই অ্যাক্সিসে কোনো সমস্যা নেই, নাকি ওয়াই অ্যাক্সিসও লগারিদমিক? এটার মধ্যে ওয়াই অ্যাক্সিসও লগারিদমিক, এই প্লটটাতে ওয়াই অ্যাক্সিসও লগারিদমিক। কিন্তু মানে আমরা জেনারেলি যখন গ্রাফে প্লট করি তখন আমাদের এক্স অ্যাক্সিস অনেকগুলোতে থাকে, এক্স অ্যাক্সিস লগারিদমিক, কিন্তু ওয়াই অ্যাক্সিস হলে কি লিনিয়ার অনেকগুলোতে থাকে, আর অনেকগুলোতে থাকে হলে কি দুইটাই লগারিদমিক। কিন্তু এই এই যে প্লটটা, এই প্লটের মধ্যে দুইটাই লগ,
তো দুই ধরনের কাগজই আপনার বাজারে কিনতে পাওয়া যায়, যেটাতে আপনার এক্স ওয়াই দুইটাই লগ, অথবা এক্স লগ আর ওয়াই হলে গিয়ে লিনিয়ার। সো এখানে কেমনে বসাবেন, মানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এটা তো লিনিয়ার না, এখানে আমি কেমনে হিসাব করব। এখানে হিসাব করবেন, দেখবেন যে একটা বড় ঘরের মধ্যেই ঘরগুলো আস্তে আস্তে বড় থেকে ছোট হইতেছে। তাইলে এখানে লোকে এটা যদি 10 হয়, এটা 20, তারপরে 30, তারপরে 40, 50, 60, 70, 80, 90, শেষ হয়ে গেলে তারপরে 100। আবার পরের বড় ঘরটা কত? পরের ঘরটা হলো 200, 300, 400, 500, 600, 700, 800, আবার 900 তে গেলেই 1000। মানে প্রতিটা ঘর পার হবেন আর আপনার একটা করে শূন্য অ্যাড হবে। বুঝতে পারছেন সবাই? জি তো স্যার। আমার এই ডাটাটা স্যার। দেখে আমার মনে হচ্ছে যে এই ডাটাটা একটা লগে প্লেস করার মতো ডাটা। কারণ আপনি যদি দেখেন যে যখনই আপনার এই পর্যন্ত গেল, এই 0.05 থেকে 1.5, 2.5 করে 1 পর্যন্ত যখন গেল, তখন আবার চেঞ্জ হয়ে গেল 1, 2, 5, তারপরে আবার যখন 5 এ গেল তখন আবার 10, 15, 20। বুঝতে পারছেন? মানে এখানে হলে কি আপনার জাম্প করতেছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যা পর পর 10 গুণ করে জাম্প করতেছে। বুঝতে পারছেন? সো এই জন্যই খুব সম্ভবত ওই তমাল ট্রান্সফার ফাংশন ইউজ করছে। আমার যেটা মানে ইনিশিয়ালি যে আমার মনে হইতেছে যে এই জন্য ট্রান্সফার ফাংশন ইউজ করছে। এখন আমি দেখি যে ল্যাব রিপোর্টের মধ্যে এটা সম্পর্কে কিছু লেখা আছে নাকি। Here to determine the output characteristics, nested DC sweep of is required for achieving this various after each measurement. Measure the collector output characteristics, vegetable output characteristics configuration and simulate using appropriate source. If you find difficulty in identifying. আচ্ছা, সো আপনারা এই লিনিয়ারলি প্লেস না করে এটা লগারিদমে কি প্লেস করে দেখতে পারেন, আমার মনে হয় তাহলে মিলবে। এখন কি পারবেন করতে মনে হচ্ছে? স্যার ওদের গ্রাফটা একটু স্যার দেখতে চাই। চলেন ওদের গ্রাফটা দেখি। গ্রাফটা কি করে করছে? VCE ICE 0, 200, 400 না, এটা তো লিনিয়ারই দেখা যেতেছে, লিনিয়ারলি ভেরি করছে। 800 পর্যন্ত আপনার 0.2 ইনক্রিমেন্ট করে দেখা যেতেছে। কিন্তু ওদের এটাতে ভুল থাকতে পারে, ঠিক আছে? ওদের এটাতে একদম মানে বিশ্বাস এনে ফেলেন না একদম। কারণ সবচেয়ে বড় কথা কি, উনি প্লট করছে লেগে আইসি। দেখেন আমি ভুলটা জি ধরে স্যার। দিই, ভুলটা প্লট করছে আইসি, কিন্তু এই সাইডে ওনার স্কেল কত? 0.8 এ। কিন্তু যখন আইসি প্লট করতে বলছে তখন এখানে স্কেল কি 0.8 হবে? তখন এখানে স্কেল হবে কি 0 থেকে 20 পর্যন্ত, তাই না? জি স্যার। তাহলে এটা ভুল হয়েছে না এই প্লটটা? 0.8 তো ইয়া হবে স্যার, এই আইবি এর ওয়াই ক্ষেত্রে অ্যাক্সিসে হবে। 0.8 যখন হবে এক্স অ্যাক্সিসে, তখন এই ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? আইবি। আইবি কিন্তু 20 যখন পর্যন্ত। আইসি থাকবে তখন এখানে 20 থাকবে না? জি স্যার। তাহলে তো এটা ভুল সেটাই। হয়েছে। বুঝতে পারছেন একদিকে আমার কথা? ভোল্টেজ আর একদিকে কারেন্ট থাকবে, কিন্তু স্যার হ্যাঁ। ও কিভাবে এই তো অন্য মানুষের রিপোর্টকে এরকম মানে কোরআনের মতো করে নেওয়ার কোনো কারণ নেই। মানুষের রিপোর্টে ভুল থাকতেই পারে। সে করছে এটার জন্য সে প্রশংসা পাওয়ার যোগ্য যে সে করতে পারছে জিনিসটা, কিন্তু ভুল থাকতেই পারে। যে কোনো কারোর রিপোর্টেই ভুল থাকতে পারে। সো আপনারা আপনাদের মতো করবেন। আমার ইনিশিয়ালি দেখে যেটা মনে হইতেছে, এটা যদি আপনি লগারিদমিক আকারে বসান, লগ আকারে যদি বসান, তাহলে খুব সুন্দরভাবেই মনে হয় পাবেন। আমার যেটা মনে হইতেছে, ভুলও হইতে পারি আমি, কারণ এখানে দেখা যেতে পারে লিনিয়ার স্কেল, কিন্তু ডেটাটা দেওয়া আছে লগ স্কেলে। সো আপনি লিনিয়ারিও প্লেস করে দেখেন, লগেও প্লেস করে দেখেন যে কোনটাতে মিলে। সেটা কথা না, কিন্তু সুইপে তো কোনো প্রবলেম হইলো না। আমি যখন সুইপ রান করলাম, আমার তো সুইপ রান করলো। সো আপনারা এইভাবে সুইপ রান করবেন, আমাকে 2 দিনের মধ্যে রিপোর্টটা জমা দিবেন। আমি আপনাদের ডেডলাইন তাহলে ইনক্রিজ করে দিই। আপনারাই বলেন যে ডেডলাইন কবে দিব আমি। আজকে 7 তারিখ। 10 স্যার তারিখ দেন। বৃহস্পতিবার দেন। বৃহস্পতিবার দেওয়ার দরকার নেই, আমি শুক্রবার। একদম শুক্রবার দিন রাতেই দিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, শুক্রবার দিন ধন্যবাদ স্যার। জি জমা স্যার, দিয়ে জি দিবেন। স্যার। কিন্তু এটার জন্য ধন্যবাদ আপনাদের স্যার। এটা বিনিময়ে একটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে পেনাল্টি দিব না এক শর্তে, যদি আপনারা এই শুক্রবার দিন যে আমাদের ট্রিপলি ডে আছে, ওই ট্রিপলি ডে প্রোগ্রামে সবাই উপস্থিত থাকবেন, ঠিক আছে? এটা হলে কি আপনাদের পেনাল্টি। ইনশাআল্লাহ স্যার। আমি স্যার, প্রোগ্রামটা থাকবো। কিন্তু আমার কম্পিউটার থেকে লাইভ হবে, ঠিক আছে? সো আমি সবসময় দেখবো যে কয়জন ওখানে উপস্থিত আছে, কে কে উপস্থিত আছে। সো আমি দেখতে চাই আপনারা জি যাতে স্যার। 11টা থেকে 1টার মধ্যে, দুপুর 11টা থেকে 1টার মধ্যে আমাদের বেশ কয়েকটা ইভেন্ট হবে। এটা হলো লুডো, পাবজি। জি স্যার, লুডো খেলাই স্যার অংশগ্রহণ লুডোতে করবো তো আমরা স্যার। স্যার রেজিস্ট্রেশন করব। ঠিক এটা আছে, কিভাবে করতে হবে? ওই ইসে যদি যান, ওই আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট অফ ট্রিপলির পেজে যদি যান, অথবা যদি ক্লাবের পেজে যান, এই যে আছে। দুইটা পেজে লিংক দেওয়া হয়ে গেছে, অনেক আগে দেওয়া হয়ে গেছে, ওইটাতে ঢুকলেই পেয়ে যাবেন।
ঠিক আছে, আচ্ছা আজকে অনেক সময় নষ্ট হয়ে গেল এগুলো করতে গিয়ে। স্যার আমি তাইলে আপনাদের হচ্ছে বলেন, ডেডলাইনটা কবে দিলেন? শুক্রবার রাতে। রবিবার? শুক্রবার রাতে, শুক্রবার ও কারণ রবিবার দিন তো আপনারা আবার আজকে যেটা পড়াবো ওটা জমা দিবেনি। জি স্যার, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, স্যার, থ্যাংক ইউ। তাহলে আজকের ইসে যাই। আজকের তো দেখানোর, আজকের এটা সহজ, অনেক বরাবরের মতনই সহজ। তবে কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে করবেন, ঠিক আছে? এরকম জমায় রাখবেন না। আজকে যেটা আমরা করব সেটা হলো খুবই সহজ। আপনারা ল্যাব অলরেডি পড়ছেন ক্লাসে অনেকবার। সেটা লিখে কিউ পয়েন্ট নির্ধারণ করা। কিউ পয়েন্টকে মানে কিউসেন পয়েন্ট আর কি। কিউসেন পয়েন্ট কাকে বলে আপনারা বলেন তো? কিউসেন পয়েন্ট কাকে বলে? নাম শুনছেন কিউ পয়েন্টের? নাম শুনছি স্যার, জি স্যার, মনে জি পড়তেছে স্যার। না আসলে। কিউ পয়েন্ট কিভাবে সেট করি আমরা? স্যার এই যে ভিসি আপনার হলো হরিজেন্টাল বরাবর ভিসি থাকে আর ভার্টিক্যাল বরাবর আইসি থাকে। তো ভিসিই আর হলো আইসি থেকে যে মানে একটা ইয়ে পাওয়া যায়, প্লট করলে পরে যে একটা ছেদ বিন্দু পাওয়া তো যায়, ওটাই তো বুঝলাম, মানে কোশ্চেন পয়েন্ট। কিউ পয়েন্ট হিসাব করার অনেক হিসাব নিকাশ আছে, যে ইকুয়েশন আছে, ইকুয়েশন দেখে আপনি কিউ পয়েন্ট বের করতে পারবেন, ঠিক আছে? ওটা আমি জানতে চাইতেছি না, এটা তো ল্যাব ক্লাস, থিওরি ক্লাস না। আমি জাস্ট যেটা জিজ্ঞেস করতে চাইতেছি যে কিউ পয়েন্টটাতে কি বোঝায়, মানে একটা কোন একটা মসফেট বা কোন একটা ও বিজিটির কিউ পয়েন্ট দিয়ে আমরা আসলে বুঝিটাই কি, মানে এটা এই কথাটা শুনলে আমরা কি কিউ বুঝি? পয়েন্টে স্যার কালেক্টর ওই অবস্থায় কিউ পয়েন্টে মানে কোশ্চেন পয়েন্ট অবস্থায় কালেক্টর কারেন্ট কত আর ভিসিই ভোল্টেজ কত ওটা জানা যায় এটাতে কি ওই বুঝেন আপনি? ডিভাইসটা। এটাতে আমরা বুঝি ডিভাইসটা কি কি পয়েন্টে অপারেট করতেছে, ঠিক আছে? মানে কিউ পয়েন্টটা আপনার ঠিক করে ডিভাইসটা আপনার কোন রিজিয়নে অপারেট করতেছে, এটা দিয়ে হলে কি আমরা কিউ পয়েন্টের জাস্ট ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারি যে কিউ পয়েন্টের যে আপনি ভোল্টেজটা রাখছেন সেই ভোল্টেজটা আপনার ভিসির সঙ্গে, মানে টোটাল বায়াসিং ভোল্টেজের সঙ্গে কিভাবে সম্পর্কটা ই করে। মানে কিউ পয়েন্টটা দিয়ে আমরা জেনারেলি যদি মনে করেন ভিসিসি যেটা আর কি, মানে বায়াসিং ভোল্টেজ রাখলাম মনে করেন 20 ভোল্ট। এই জায়গায় হলে কি আমি একটা মসফেট বা বিজিটিকে বায়াসিং করতেছি 20 ভোল্টে। 20 ভোল্ট যদি কোনো সের ভিসিসি থাকে বা ভিসি যেটাই বলেন, সেখানে এটার কিউ পয়েন্টটা কোথায় রাখি আমরা? আমরা কোথায় কিউ পয়েন্টটা কোন ভোল্টেজে রাখার চেষ্টা করি? স্যার আবার একটু বলবেন? মানে আপনার যদি 20 ভোল্টে যদি আপনার টোটাল সার্কিটটাকে আপনি বায়াস করেন, মানে বিজিটিটাকে যদি বায়াস করেন, বায়াস করতেছেন মানে কি ডিসি পাওয়ার দিতেছেন কোনো একটা বিজিটিকে, তাই না? বিজিটিকে আমরা জেনারেলি কিসে ইউজ করি? অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে ইউজ করি বা সুইচিংয়ের ক্ষেত্রে ইউজ করি। ওরকম একটা অ্যাপ্লিকেশন আপনি 20 ভোল্ট বায়াস দিছেন টোটাল বিজিটিটাতে। আমরা কিউ পয়েন্টটা কত ভোল্টেজে সেট করি? এই যে কিউসেন্ট পয়েন্টটা কোথায় সেট করি? কিউসেন্ট পয়েন্টটা মাঝামাঝির দিকে বেসিক্যালি স্যার। কি? কিউসেন্ট পয়েন্টটা আমরা হিসাব করি ভিসিই, যেটা মানে কালেক্টর আর ইমিটারের মাঝখানে আমরা একটা ভোল্টমিটার ধরি, ভোল্টমিটার ধরে ওই জায়গায় ভোল্টেজটা মেজার করি, ভিসিইটা মেজার করি, তাই না? এইখানে হ্যাঁ স্যার। ভোল্টেজটা আমরা কততে রাখি? টোটাল বায়াসিং এর কত পার্সেন্টে রাখি? মনে করেন এখানে যদি 20 ভোল্ট হয় আপনার বায়াসিং, তাহলে আমি ভিসিই কততে রাখবো? স্যার এটা তো বলতে পারছি না। 50%, জানা নেই। 50%, 50%। 50%। এটা কারণটা কি? কারণ আপনার টোটাল ডায়নামিক রেঞ্জ যদি হয় 20 ভোল্ট, আপনি যদি আপনার কিউ পয়েন্টটাকে 50% বরাবর রাখেন, মানে কত? 10 ভোল্ট। সেটা যদি হয়, এখন মনে করেন একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম আছে এরকম, যেটাকে আপনি অ্যাম্প্লিফিকেশন করার পরে আউটপুটটা এরকম আসছে। তো এটার পজিটিভ হাফ সাইকেলটাও পুরোপুরি দেখতে পারতেছেন, নেগেটিভ হাফ সাইকেলটাও পুরোপুরি দেখতে পারতেছেন, কোনো সমস্যা নেই। এখন মনে করেন কিউ পয়েন্টটা আমি 10 ভোল্টে রাখলাম না, কোনো একটা অজানা কারণে আমি ডিসাইড করলাম আমি কিউ পয়েন্টটা 10 ভোল্টে রাখবো না। না রেখে আমি কি করবো, কিউ পয়েন্টটা আমি নিয়ে গেলাম হলে কি 8 ভোল্টে। 8 ভোল্টে না, আরও কমাই দিলাম, 5 ভোল্টে নিয়ে গেলাম, 5 ভোল্টে রাখলাম হলে কি কিউ পয়েন্ট। তাহলে এখন কি হবে? এই সাইনোসয়েডাল ওয়েভফর্মটা এটার মতনই থাকবে, আউটপুট তো সেমই থাকবে, কারণ আউটপুট তো জাস্ট রেজিস্ট্যান্সের রেশিওর উপর ডিপেন্ড করবে। তখন কি হবে? পজিটিভ হাফ সাইকেলটা খুব সুন্দরভাবে দেখাইতে পারবে, কোনো সমস্যা নেই। দেখাইলো, এভাবে দেখালো, মানে সেম আউটপুটই থাকবে, কিন্তু জাস্ট আইদার উপরে উঠবে বা নিচে নেমে যাবে। এখন সমস্যা কি হবে কিউ পয়েন্টটা যদি আমি মাঝামাঝিতে না রাখি? ছবি দেখে কি মনে হচ্ছে?
ছবি দেখে তো মনে হচ্ছে স্যার পুরোপুরি দেখতে পারবো না স্যার, কোথায় কেটে যাবে? নিচে কেটে নিচে যাবে তাই না? নিচে কেটে কারণ যাবে। আপনার নেগেটিভ ডাইনামিক নেগেটিভটা দেখতে পারবো না। ডাইনামিক রেঞ্জ আছে হলে কি 0 থেকে 20, কিন্তু আপনার কিউ পয়েন্টটা ঠিক মতো ঠিক না করার কারণে আপনার পুরো জিনিসটা নিচে চলে আসছে। নিচে চলে আসার মাইনাসে কারণে চলে দেখা গেছে আসছে। যে এটা 0-কে ক্রস করে যাচ্ছে। 0-কে ক্রস করে গেলে আপনি বাকিটুকু আর দেখতে পারবেন না। সিমিলারলি আপনি যদি 5 ভোল্টে কিউ পয়েন্ট না রেখে যদি 15 ভোল্টে কিউ পয়েন্ট সেট করেন, তখন কি হবে? তখন আপনার পজিটিভ হাফ সাইকেল কেটে যাবে, কারণ তখন আপনার এই সাইডের যে ডাইনামিক রেঞ্জ এটাকে আপনি ক্রস করে চলে যাচ্ছেন, তাই না? জি স্যার। ল্যাবের জন্য আমার এটা জানা লাগবে যে কিউ পয়েন্টটা যে আমি এত পড়ালেখা করে জানলাম যে কিউ পয়েন্টটা কি আসলে, সেটা জেনে আমার লাভ কি হলো? সেটা আমার লাভ হলো কি আমি যখন একটা অ্যাম্পলিফায়ার বানাবো 50% সেট করতে হবে। 50%-এ সেট করতে হবে, এবং ওইটা কিভাবে আমরা সেট করব সেটা শিখতে হবে আমাদেরকে, কারণ থিওরি জানলেই তো হবে না, এই জিনিসটা তো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। সো কিউ পয়েন্টার ফিজিক্যাল ইম্পর্টেন্স হলে কি এটাই যে আপনার যে ডাইনামিক রেঞ্জটা আছে সেই ডাইনামিক রেঞ্জটাকে যাতে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, সবচেয়ে বেশি ইফিসিয়েন্টলি যাতে ইউটিলাইজ করতে পারেন, এই জন্যই আমরা কিউ পয়েন্টটা সেট করি। কিউ পয়েন্টটা আমরা ম্যানুয়ালি সেট করি। ঠিক আছে, তো আমরা আজকে বিভিন্ন সার্কিটের কিউ পয়েন্ট সেট করব, এটাই হলো কি আমাদের আজকের এক্সপেরিমেন্টের উদ্দেশ্য, যে কিভাবে আমরা বায়াস করব একটা অ্যাম্পলিফায়ার সার্কিটকে। তো এটার জন্য আমরা আজকে বেশ কয়েকটা কনফিগারেশন দেখব, যে একটা বিজেটি ইউজ করে, এই যে একটা বিজেটি ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সার্কিটে কিউ পয়েন্ট সেট করতে পারি। এটার জন্য আমরা 4 ধরনের সার্কিট কনফিগারেশন দেখব আজকে। এই যে 4 ধরনের সার্কিট কনফিগারেশন, একটা দেখেন যে ফিক্সড বায়াস। ফিক্সড বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি 15 ভোল্ট যে দিচ্ছেন, এই 15 ভোল্টটা আপনার বেসেও পাচ্ছে 15 ভোল্ট, আর আপনার কালেক্টর ইমিটার জাংশনেও পাচ্ছে হলো কি 15 ভোল্ট। বেসে কি পুরো 15 ভোল্ট পাচ্ছে? স্যার না স্যার। হুম। কারণ আপনার বেস ইমিটার যখন খুলে যাবে 15 ভোল্ট না পাইলে 15 মাইনাস 0.7 পাবে আর কি, তাই না? কারণ এটা যখন খুলে যাবে তখন এটা তো শর্ট সার্কিটের মতনই আচরণ করবে গ্রাউন্ডের সঙ্গে, জাস্ট বিয়োগ 0.7, তাই না? 15 মাইনাস 0.7, জি স্যার। এই পুরোটাই তো বেসে অ্যাপিয়ার করবে, কারণ এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, তাই না? আচ্ছা, সো এটা হলো কি ফিক্সড বায়াস, মানে 15 ভোল্ট এখানেও দিচ্ছেন এখানেও দিচ্ছেন, কোনো চেঞ্জ নেই। আরেকটা দেখবো হলো কি ফিক্সড বায়াস উইথ ইমিটার রেজিস্ট্যান্স। এই যে ইমিটারের রেজিস্ট্যান্স বসে আপনার ইটা চেঞ্জ করছে আর কি, মানে এমিটারের এখানেও এখন একটা ড্রপ হবে, ভোল্টেজের ড্রপ হবে। আরেকটা যেটা দেখবো সেটা হলো কালেক্টর ফিডব্যাক বায়াস, মানে এখানে 15 ভোল্ট দিব এবং এই 15 ভোল্ট কালেক্টরের থেকে স্যাম্পল করবে বেস, মানে আগে যেমন পুরো ভোল্টেজটাই পাইতাম এখন পুরো ভোল্টেজটা পাবো না, আমরা এখানে রেজিস্ট্যান্সের একটা ড্রপ করার পরে যেই ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা পাবো। সো এটার নাম দিয়েছে হলো কালেক্টর ফিডব্যাক বায়াস, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াস আর এত কোনো ঝামেলাতে যায় নাই, কোনো ধরনের ফিডব্যাকে যায় নাই, না যে জাস্ট একটা ভোল্টেজ ডিভাইডার ব্রিজ ইউজ করে এখানে আপনার ডিভাইড করে ভোল্টেজটা নিছে, মানে এই রেজিস্ট্যান্স আর এবং এই রেজিস্ট্যান্সটার রেশিওর উপর ডিপেন্ড করবে আপনি বেসে কতটুকু ভোল্টেজ পাবেন। সো এই 4 ধরনের কনফিগারেশন ইউজ করে আমরা আজকে কিউ পয়েন্ট সেট করা শিখব। এই এক্সপেরিমেন্টটা ল্যাবে করতে অনেক সময় লাগে, কারণ এক নম্বর কথা হলো কি আপনি একবার কিউ পয়েন্ট সেট করলেন, রিডিং নিলেন, রিডিং নেওয়ার পরে এই বিজিটিটা চেঞ্জ করতে হবে, এই বিজিটিটা চেঞ্জ করে আরেকটা বিজিটি বসাইতে হবে, বিজিটি বসে আবার রিডিং নিতে হবে। এই জন্য ল্যাবে এই 4টা করতে টোটাল 8 বার সার্কিট সেট আপ চেঞ্জ করা লাগে, তো এই জন্য ল্যাবে অনেক সময় লাগে করতে। হ্যাঁ বলেন। স্যার 1 নাম্বার আর 2 নাম্বার তো একই মনে হয়, হ্যাঁ একই, কারণ জাস্ট অনেকের ইমিটারে একটাতে রেজিস্ট্যান্স আছে আরেকটাতে নাই, স্যার এটাই, এটা বাদ আর কোনো বায়াস তো ডিফারেন্স নেই। মোটামুটি 3 প্রকার স্যার। স্যার আমি তো জানতাম বায়াস 3 প্রকার, ফিক্সড 3 বায়াস, প্রকারই তো, এই একটা হলো ফিক্সড কালেক্টর আর একটা হলো ভোল্টেজ, কিন্তু এই প্রথমটার মধ্যে একটু ভেরিয়েশন করছে যে ইমিটারের রেজিস্ট্যান্স দিছে একটাতে আর একটাতে দেয়নি, মানে এই 4টা কনফিগারেশন আমরা আজকে দেখব। তো বায়াস তো 3 ধরনেরই, ফিক্সড, কালেক্টর ফিডব্যাক আর হলো ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার। সো আপনারা বলেন আজকে আমরা কোনটা করব, যে কোনো একটা বলেন, কোনটা কঠিন মনে হয় তাহলে দেখে। ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডারই করা হবে। চলেন ভোল্টেজ ডিভাইডার করি। সো ফার্স্টে আমরা সার্কিটটা বানাই। আমার প্রোটিয়াসে আবার সমস্যা হইতেছে, আগের সমস্যাটাই কিছুক্ষণ পর পর অটোমেটিক অফ হয়ে যায়, সো আমি চেষ্টা করবো বারবার সেভ করে রাখার জন্য। আচ্ছা, তো ব্যাটারির জায়গায় থাক, এই কানেকশনটা থাক, আমি এখানে এই রেজিস্ট্যান্সটাও রাখি, এখানে জাস্ট নতুন রেজিস্ট্যান্সগুলো ইন্ট্রোডিউস করি আমি আলাদা করে। পার্টসে যাই, পার্টসে গিয়ে স্যার আমরা দেখতে পাচ্ছি না স্যার প্রোটিয়াসটা।
আচ্ছা, সরি। এখন পাচ্ছেন? জি স্যার, এখন পাচ্ছি। ঠিক আছে। এখানে একটা রেজিস্টার লাগবে, এখানে একটা রেজিস্টার লাগবে, আর এইখানে ডিলিট ওয়্যার করে আরেকটা রেজিস্টার বসাই দিই। চেক করে দেখো। এটার সাথে এখানে কানেক্ট করে দিলাম। এখানে একটা পট ইউজ করতে বলছে, আপনারা চাইলে পট ইউজ করতে পারেন। আমি আপাতত রেজিস্টারের মানটা ভেরি করে দেখি। সো আপ টু ইউ, আপনারা পট ইউজ করে করতে পারেন। পট ইউজ করে করলে বারবার ডাবল ক্লিক করা লাগবে না, ওখানে ডায়ালটা চেঞ্জ করেই ভেরি করতে পারবেন। সো আমি রেজিস্ট্যান্সের মানগুলো ঠিক করে দিই। এখানে এটার মান দিতে বলছে হলো কি 110K, আর এখানে দিতে বলছে 500K। যদি আমি জানি এখানে 500K দিলে হবে না, ল্যাবের জন্য এখানে বলছে 500K করতে। আচ্ছা, আর এখানে ভোল্টেজ দিতে হচ্ছে 15 ভোল্ট। সো আমরা একটু আগে যেটা শিখলাম যে 15 ভোল্ট যদি আমার টোটাল বায়াস থাকে, তাহলে আমার কিউ পয়েন্ট ভিসিতে আমি কত ভোল্টে সেট করব? অপারেটিং পয়েন্ট 7.5। 7.5 মানে 50%, তাই না? তাহলে আমার এখানে জি একটা স্যার। স্বাভাবিকভাবেই তাহলে আমার এখানে একটা ভোল্ট মিটার লাগবে যে মনিটর করার জন্য ভিসিতে আমার কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো আমি এখানে এসে গেলাম, ইনস্ট্রুমেন্টসে গিয়ে একটা ডিসি ভোল্ট মিটার নিলাম। ডিসি ভোল্ট মিটার নিয়ে আমি এখানে একটু দূরে সরাই দিলাম, কনজাস্টেড হয়ে গেছে। আমি এখানে ডিসি ভোল্ট মিটার একটা বসাইলাম, বসে আমি সবসময় মনিটর করবো যে এখানে ভোল্টেজ কত থাকে। সো প্রোটিয়াসে এই জিনিসটা করাটা অনেক ইজি আমাদের জন্য। ল্যাবে করতে গেলে জান বেড়ে যেত, একটা ভোল্ট মিটার নিয়ে কাজ করতে হতো, কিন্তু আমরা এখানে ইচ্ছা মতো ভোল্ট মিটার বসাইতে পারি, সমস্যা নেই। সো আমি এখানে এই ভোল্ট মিটারটার কাজ হলো কি কনস্ট্যান্টলি আমার কিউ পয়েন্টটা কত ভোল্টেজে এটা মেজার করবে। আচ্ছা, আমাদের এটার জন্য আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো গিয়ে এখান থেকে আইসিটা মেজার করতে হবে। দেখি তো আমি একটু নিচে গিয়ে, ভোল্টেজ ডিভাইডার, এই যে এখানে প্রত্যেকটা টেবিল দেওয়া আছে, আইসি মেজার করতে হবে। অ্যামিটার লাগে। আইসি মেজার করার জন্য আপনার যেটা লাগবে, মানে ল্যাবে যেটা করতে হবে, যে এখানে আপনার এই কালেক্টর যে রেজিস্ট্যান্সটা এটার অ্যাক্রসে একটা ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজটা মাপতে হবে আপনার। তো এখানে আপনি চাইলে এমিটারও বসাইতে পারেন, আপনি কষ্ট কমাইতে পারেন, অথবা অ্যামিটার বসানো ভালো স্যার। আপনারা এমিটার বসায়েন। আমি এখানে যেমনি করতে বলছি অমনি করতেছি। এরপরে এখানে আপনার আরেকটা লাগবে হলো গিয়ে ভিসি পাইলাম, ভিবি পাইলাম, আইসি পাইলাম, আইবি মেজার করা লাগবে। তা আইবি মেজার করার জন্য আমি এখানে একটা এমিটার বসাই দিই। আইবি মেজার করার জন্য এখানে একটা ডিসি এমিটার বসাই দিই। এটা তো কনজাস্টেড হয়ে গেছে। এখানে একটা ডিসি এমিটার বসাই দিই। এমিটারে আমি কত ভ্যালু এক্সপেক্ট করতে পারি? মনে করেন মিলি অ্যাম্পিয়ার দিলাম। এখন দেখি সব ঠিক আছে নাকি। এখানে বলছে 500, এখানে বলছে 110K, 500K। ঠিক আছে, 500K টা চেঞ্জ করবো পরে। তো এখন আপাতত আমি জাস্ট একবার রান করে দেখবো যে আমার কিউ পয়েন্টটা কোথায় আছে, এই জিনিসটা আমি মেজার করবো আগে। দেখেন এখানে 15 ভোল্ট যেটা আছে, এই 15 ভোল্টের পুরোটাই অ্যাপিয়ার করতেছে ভিসিতে। এটার মানেটা কি? এটা কিন্তু একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট, ঠিক আছে? তো আমার যদি এই পুরো ভোল্টেজটা এখানে অ্যাপিয়ার করে, এটার অর্থ কি? বাদ বাকি ওপেন নাকি সবকিছু আশেপাশে? আপনার সার্কিট অ্যাক্টিভিটি হয়নি এখনো, কারণ এখানে যে কারেন্ট দেখেন কত, 0। জিরো। এখন এখানে কারেন্টটা আমার বাড়াইতে হবে। কারেন্টটা বাড়াইলেই তো মানে বুঝবো যে এই জাংশনটা ওপেন হয়েছে, মানে খুলছে, সরি ক্লোজ হয়েছে আর কি। তো এটা কি করতে হবে এখন? কেমনে আমি এখানে কারেন্টটা বাড়াবো? রেজিস্ট্যান্স কমাই দেন। কোনটা? R2, R1, R4, R3 কোনটা কমাবো? এই R2 R3 এগুলা। R3 কমাবো না R2 কমাবো? কারণ আপনি একটা বাড়াইলে R2 কমান। কমবে। R2 কমাবো, কারণ কি? R2 কারণ কমান স্যার। R2 যদি আমরা কমাই তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বেশি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। R2 কমাইলে এটার অ্যাক্রসে ভোল্টেজ বেশি ড্রপ আরেকটু হবে। তাহলে কমান। আমি 250 অর্ধেক করে দিই ফার্স্টে। 250K দিই, দেখাও। দিয়ে দেখি যে ডায়োডটা অন হয় নাকি। এই যে এই ডায়োডটা অন হয় নাকি, বেজ আর ইমিটারের মধ্যে যে ডায়োডটা আছে। প্লে করেন। এখনো তো অন হয়নি, কিন্তু এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে এখন।
জি আরো স্যার কমাই 100 কে দিই 100 দেন 100 তাহলে এখন 10 তো টাইমস কে ডিভাইড তে হবে আছে অনেক, না এখানেও তো 10 কে আরো আছে কমাতে সমস্যা হবে। নেই তো কারণ এখন রেশিও 10 হ্যাঁ তো রেশিও 10 হলে এখানে আপনার ড্রপ হওয়ার কত 15 ভোল্টের রেশিও 1.5 ভোল্ট অ্যাপিয়ার করার কথা 1.5 ভোল্টে তো এটা অন হবে তাই না অবশ্যই এই যে অন হয়েছে এবং আপনার দেখছেন দেখা এখানে ভিসি এটা কমে গেছে অন্যান্য জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে স্বাভাবিকভাবে এই যেখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে ভিসি কমে যাবে এখন তাই না কমে তো ভিসি কমে গেছে কিন্তু এখনো আমি 50%-এ পৌঁছাইতে 50% পারিনি আসেনি, কিউ পয়েন্টটা এখনো তাহলে আরো 50%-এর কমাতে হবে। উপরে আছে আরো কমাইতে হবে তাহলে আমি এখানে 50 কে দিয়ে দিই হাইট দেন 50 কে দিলাম 60 50 কে 68 দিয়ে এখন রান করি এই তো রান তো হয়েছে স্যার 50%। ঠিক আছে প্রায় কাছাকাছি স্যার। কাছাকাছি আর একটু এটাই ট্রাই করি চলে। চলেন 50 কে জায়গায় 48 স্যার কে দিই 47 হ্যাঁ 48 দিলে হবে 47 দিই 47 দিলে বেশি কম হয়ে যাবে স্যার। ট্রাই করি 47ই লাগবে, 47ই লাগবে। আরো কমাতে হবে 47ও হয় নাই 45 দেন স্যার। 46 দিই 45 হলে বেশি কমে যাবে 46 এই বেশি কম হয়ে গেছে 46ও বেশি কম হয়েছে না স্যার ওই 46.5 এটা দিই বাড়াতে হবে স্যার 48 করতে হবে স্যার 46.5 এটা দিই স্যার কমের 48 দিকে কেন চলে যাচ্ছে ভোল্টেজ আমাদের 7.5 লাগবে না স্যার? স্যার এই যে 7.5 লাগবে তো ও স্যার। আচ্ছা ওটা সরি কমের সরি দিকে সরি চলে যাচ্ছে আমি মনে করছি 7 ইমি- লাগবে স্যার 48 ইমিটার আর 48.5 কালেক্টরের দেন মধ্যে হ্যাঁ 48 হ্যাঁ দিতে হ্যাঁ হবে স্যার। 48 লাগবে ঠিক আছে স্যার আমি 48.5 দেন 48.5 আরে আস্তে আস্তে এত পাগল হইতেছে কেন? দিলাম 49 লাগবে স্যার, হয় নাই স্যার 49 লাগবে। 49.5 এখনো হয়নি স্যার 50 50 দিলেও তো হলো না 50 এ পাসের পরে 5 কিছু 5 দিয়ে দেন ছিল স্যার। স্যার, তাতে সমস্যা কি? 49.5 দেন স্যার। 5 কেন করবো আমাদের দরকার আছে আমরা শুধু শুধু এই যে হয়েছে হয়েছে স্যার, হয়েছে এই যে। এই তো 49.7 এ এই অফ হয়ে গেছে রে, আচ্ছা তো থাক আপনারা তো দেখলেন মানে এইভাবে করো 7.5 এ আনা সম্ভব এবং 7.5 এ আপনার যেই ইসের রেজাল্টটা আসবে আইসি এবং আইবির রেজাল্ট আসবে ওইটা আপনারা মাপবেন মাপার পরে বিটার মানটা হিসাব করবেন কত ভাগ করে কত হইলো বুঝতে পারছেন সবাই জি পার্সেন্টেজ স্যার, জি স্যার। এরপরে কি করবেন এই কাজটা করলেন এই স্যার কাজটা পার্সেন্টেজটা করলে কি হবে? 10 পার্সেন্টেজ চেঞ্জ ইন 10 ভিসি দেওয়া আছে এখানে মানে রেশিও দেওয়া আছে মনে হয় পার্সেন্টেজ চেঞ্জ ইন ভিসিই ও কত পার্সেন্ট? 50% হবে তো স্যার এটা। 7.5 করলে তো কারণ 50% হবেই অর্ধেক হয়ে যাচ্ছে না এই বিসি। না 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 আপনার করলে তো 50% হবেই এটা ওইটাই তো এখানে চাইছি। বলা হয়নি এটা এখানে বলা হয়নি আমি বলতেছি কি বলা হয়েছে এখনই বুঝতে পারবেন আপনি ফার্স্টে হলে গিয়ে এই অপেম এই সরি এই বেজিটার দিয়ে একবার করবেন এই ট্রানজিস্টরটার সঙ্গে এই ট্রানজিস্টরটার পার্থক্য কি এটার হলে গিয়ে লোয়ার রেটিং মানে এটার পাওয়ার রেটিং যায় এটার পাওয়ার রেটিং হলে গিয়ে তার থেকে লো আমি এতটুকুই জানি বাকিটা আমি জানি না তো যে কোনো ট্রানজিস্টরই কিউ পয়েন্ট একটা নির্দিষ্ট ভোল্টেজ যদি থাকে অন্য একটা ট্রানজিস্টরের কিউ পয়েন্ট কিন্তু ওই ভোল্টেজে ওই রেজিস্ট্যান্সের রেশিওর জন্য পাবেন না মানে ওই ভিবির জন্য পাবেন না ওটার ভিবি আবার চেঞ্জ করতে হবে আপনাকে ঠিক আছে কিন্তু আপনারা চেঞ্জ করবেন না আপনারা চেঞ্জ না করে করবেন কি এই যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরটাকে ফার্স্টে ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে এই ট্রানজিস্টরটা বসাবেন ওই সার্কিটের মধ্যে এই ট্রানজিস্টরটা বসাবেন ঠিক যত ওই যে 49.7 ইউজ করলাম আমরা 49.7 কিলো ওই 49.7 কিলোর জন্যই আপনি এই রেজিস্টারটা বসে এই ট্রানজিস্টরটা বসে সবগুলা রিডিং নেবেন তাইলে ওখানে কি হবে আপনার ভিসির ভ্যালু চেঞ্জ হবে না আপনি এখানে 7.5 পাইছেন এখানে কিন্তু 7.5 পাবেন না আপনি কারণ আপনি ট্রানজিস্টর চেঞ্জ করছেন পুরোপুরি ডিফারেন্ট ট্রানজিস্টর স্যার। তাহলে এটার ভ্যালু মনে করেন পাইলেন 8 ধরলাম 8 পাইলেন ওইটার জন্য আপনি কিন্তু এটারে কিন্তু আবার 7.5 করার চেষ্টা করবেন না যেটা আছে এটাই যদি 8 থাকে 8 আমার কথাটা বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি তারপরে আবার সবগুলা রিডিং নেবেন দুইটার এখন পার্থক্য মূল কথা এই হচ্ছে যে এটার মধ্যে যে পার্থক্যটা এই ভিসি আর এই ভিসির মধ্যে যে পার্সেন্টেজ ডিফারেন্সটা এই পার্সেন্টেজ ডিফারেন্সটা আপনারা বসাবেন এই জায়গায়
বুঝতে পারছেন? তো মজার ব্যাপারটা আপনারা কি নোটিস করবেন? আপনারা নিশ্চয়ই অলরেডি অনুমান করতে পারতেছেন। মজার ব্যাপারটা যেটা দেখবেন যে এখানে এই 4টা কনফিগারেশনের মধ্যে কোনো একটা কনফিগারেশনে আপনার এই পার্সেন্টেজের মানটা হবে সবচেয়ে কম। মানে ওই জি স্যার। কনফিগারেশনে আপনার আইদার ফিক্সড বায়াস বা কালেক্টর ফিডব্যাক, ওই কনফিগারেশনে আপনি যদি আপনার ট্রানজিস্টরটা চেঞ্জও করেন, আপনার কিউ পয়েন্ট চেঞ্জ হবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? না স্যার, আরেকবার বলেন। মানে আমি তো আপনাকে বললাম যে ট্রানজিস্টর আপনি যদি চেঞ্জ করেন আপনার কিউ পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওই রেজিস্ট্যান্সের মানটা আবার অপটিমাইজ করতে হবে। ওই যে আমি গেস করে করে রেজিস্ট্যান্সের মানটা আমরা চেঞ্জ করলাম না, জি স্যার। কিউ পয়েন্টটা 50% আনার জন্য আপনার আবার চেঞ্জ করতে হবে। কিন্তু আপনারা একটা মজার ব্যাপার যেটা দেখবেন যে আপনারা তো 2 নম্বর ট্রানজিস্টরটা যখন বসাবেন প্রতিবার, তখন কিন্তু এই ভোল্টেজের ভ্যালুটা কিন্তু আর 50% নিবেন না। প্রথমবারে যেটাতে 50% পাইছেন ওইটাতেই কিন্তু সেকেন্ডটা নিবেন। বুঝতে পারছেন? জি তো স্যার। ওই দুইটা ভিসির মধ্যে একটা ডিফারেন্স পাবেন, আপনি ওই ডিফারেন্সটা এখানে বসাবেন। তো এই 4টা কনফিগারেশনের মধ্যে যে কোনো একটা কনফিগারেশন আপনার এই পার্সেন্টেজের ভ্যালুটা হবে সবচেয়ে কম। মানে ওই কনফিগারেশনে আপনি যতই ট্রানজিস্টর চেঞ্জ করেন আপনার কিউ পয়েন্টটা খুব বেশি একটা ভ্যারি করে না। চেঞ্জ হবে না। ওইটাকে আমরা বলবো হলে গিয়ে সবচেয়ে স্টেবল কন্ডিশন, সবচেয়ে স্টেবল কনফিগারেশন। তো ওই স্টেবিলিটি অনুযায়ী আপনি এটা রেটিং করবেন 1 থেকে 4-এর মধ্যে। মানে যেটার মানে স্যার কম ডিফারেন্স থেকে বেশি কম থেকে বেশি, যেটা ডিফারেন্স সবচেয়ে কম ওটা সবচেয়ে স্টেবল। মানে এটাতে আপনি একবার যদি কিউ পয়েন্ট সেট করেন, এরপর যতবারই ট্রানজিস্টর চেঞ্জ করেন আর কিউ পয়েন্টটা ভ্যারি করবে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই 4টা কনফিগারেশন আপনাকে কিন্তু প্রত্যেকটাতে একবার করে কিউ পয়েন্ট সেট করতে হবে। মানে ব্যাপারটা কিন্তু এমন না যে প্রথমটার জন্য আপনি কিউ পয়েন্ট সেট করছেন যে রেজিস্ট্যান্স দিয়ে, সেকেন্ডটার জন্য আপনি একই রেজিস্ট্যান্স দিয়ে করবেন। মানে টেবিল 5.1 এর জন্য যে রেজিস্ট্যান্সটা ইউজ করছেন, টেবিল 5.2 এর জন্য কিন্তু ওই একই রেজিস্ট্যান্সটা নাও হতে পারে। টেবিল 5.2 এর জন্য কিন্তু আপনার 7.5 এ আবার করা লাগবে। আমার কথাটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। তার মানে আপনার টোটাল কতবার 7.5 এ নেওয়া লাগবে? টোটাল 4 বার আপনাকে 7.5 এ নেওয়া লাগবে। আর বাকি স্যার। 4 বার যে রিডিংটা নেবেন ওটা হলো প্রথমবার যে রেজিস্ট্যান্সের জন্য পাইছেন, সেকেন্ড বার ওই জি একই স্যার, ওই রেজিস্ট্যান্সের জন্য রেজিস্ট্যান্সের রিডিং মানই নেবেন। থাকবে। জাস্ট আমরা স্টেবিলিটিটা চেক করতেছি যে এই 4টার মধ্যে উইনারটাকে, এই 4টার মধ্যে কোনটা আমাদের ডেইলি লাইফের জন্য সবচেয়ে ইউজফুল। মানে কোনো না কোনো একটা কনফিগারেশন আপনি দেখবেন যে এই চেঞ্জটা একদম জিরোর কাছাকাছি, ওটাকে আমরা বলবো যে সবচেয়ে স্টেবল কন্ডিশন, সবচেয়ে স্টেবল কনফিগারেশন। কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এই ল্যাব রিপোর্টটা তুলনামূলকভাবে সহজ, কারণ এখানে কোনো গ্রাফ নেই, শুধু টেবিল না টেবিল স্যার, ফিল এটা করলে হবে। স্যার ভালো লাগছে স্যার জি এটা স্যার। করে। আর যদি কোনো কোশ্চেন থাকে, স্বাভাবিকভাবে ল্যাব রিপোর্ট করতে গেলে কোশ্চেন থাকবে। কোশ্চেন থাকলে অবশ্যই সিআরকে জানাবেন, মুখ চেপে বসে থাকবেন না, পরের বার পেনাল্টি পাবেন। ঠিক আছে? এবার তো ট্রিপল ডে দিয়ে পার পেয়ে যাচ্ছেন, পরের বার ট্রিপল ডে দিয়ে পার পাবেন না। স্যার নেক্সট টাইম আর ভুল হবে না স্যার আমাদের। আশা করি আমি আশা করি আপনাদের আর ভুল হবে না। জি স্যার। ঠিক আছে, তাহলে এই ল্যাব রিপোর্টটা যদি করতে কোনো সমস্যা হয় সিআরকে জানাবেন বা আমাকে জানাবেন। ঠিক আছে? বুঝিনি। মাপ চাই। কেমনে পাইতাম? ওর কথা বোঝা যাবে না স্যার, আবার নেটের একটু সমস্যা। বলবেন? ভারতে একদম আছে স্যার ওই। আরেকবার ট্রাই করেন, নাহলে চ্যাটে লেখেন। স্যার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বলতেছি আমরা যদি স্যার এটা আপনার ল্যাবে যদি প্র্যাকটিক্যালি করতাম তাহলে এইভাবে রেজিস্ট্যান্স গুলো স্যার কিভাবে তখন আমরা নিতাম? পট ইউজ করতাম। পট মানে কি, ওই যে আপনার যে রেগুলেটর ইউজ করেন আপনার ফ্যান বাড়ানো কমানোর জন্য, ওরকম একটা পটেনশিওমিটার ইউজ করতাম। করে ভোল্টমিটারটা কানেক্টেড ভলিউম অবস্থায় ভলিউম। থাকতো, ভোল্টমিটার কানেক্টেড অবস্থা আমরা পটটাকে ঘুরাইতাম। ঘুরে যেই পয়েন্টে আপনার 7.5 আসতো, ওই পয়েন্টে আসার পরে আমরা করতাম কি, পটটাকে খুলে ফেলতাম। পটটাকে খুলে ফেলে আমরা 2 ঠ্যাঙের মধ্যে মেজার করতাম যে আমরা কত রেজিস্ট্যান্স সেট করার কারণে 7.5 আসছে। তার মানে বুঝতেই পারতেছেন যে কত এক্সট্রা স্টেপ লাগতো আমাদের। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? সো আপনার পটেনশিওমিটার কি দেখছেন কখনো ল্যাবে? জি স্যার। পটেনশিওমিটার স্যার, ছোট আমার ছোট হাতেই নীল আছে। রঙের, নীল রঙের 4 কোণা, উপরে গোল্ডেন কালারের একটা স্ক্রু থাকে। ছোট ছোট পট যেগুলি মানে ওটা করেন ঘোড়া 100 কে ইয়ে করতাম। কিন্তু স্যার পা তো স্যার 3টা থাকে। 3টা পা থাকে। আপনি যদি প্রথম পা মানে এ বি সি যদি 3টা পা হয়, আপনি এ আর সি এর মাঝখানে যদি ধরেন তাহলে একদম 100 কে পুরোটাই পাবেন। আর যদি এ আর বি এর মধ্যে ধরেন আর বি আর সি এর মধ্যে ধরেন, ওখানে ভোল্টেজ ডিভাইডার অনুযায়ী আপনার ভাগ হয়ে যাবে। মানে পটেনশিওমিটারটা দেখতে কিরকম থাকে, পটেনশিওমিটারটা আপনার যদি কেউ ভাঙেন বড় পটেনশিওমিটার, তাহলে দেখবেন যে পটেনশিওমিটারটা বেসিক্যালি থাকে হলে কি যে একটা পা এ, একটা পা বি, আর একটা পা হলে কি সি। ওনাকে নাম দিলাম এ বি সি। এটা হলে কি এরকম একটা কয়েলের মতো রেজিস্ট্যান্স থাকে।
এ আর সি এর মাঝখানে এরকম কয়েলের মতো একটা রেজিস্ট্যান্স থাকে। এখন এ আর সি তে যদি আপনি ওহম মিটার ধরেন, এখানে আপনি পাবেন হলো কি 100K, কারণ তখন আপনার বা 10K পুরো রেজিস্ট্যান্সটাই দেখাবে তখন। কিন্তু এটার মাঝখানে একটা থাকে হলো কি ডায়াল, একটা ডায়াল থাকে এরকম। তো আপনি যখন স্ক্রুটা ঘুরান আসলে এই ডায়ালটা ঘুরে, এই ডায়ালটা ঘুরে যেই জায়গায় যে কানেক্টেড হয়, তখন এ আর বি তে যদি ধরেন তখন অতটুকু জায়গার আপনি রেজিস্ট্যান্সটা পান। আর যদি বি আর সি তে ধরেন তাহলে এই বাকিটুকু জায়গার রেজিস্ট্যান্স পান, এবং এই দুটো যদি যোগ করেন তাহলে সবসময় 100K পান। বুঝতে পারছেন? তাহলে স্যার আমরা যদি ভ্যারি করতে চাই তাহলে স্যার যে কোনো একটা আইদার স্যার মানে আইদার এ আর বি অথবা বি আর সি তে ওপেন বসাইতে হবে, এই দুটাতে বসাতে জি হবে, যে স্যার। কোনো দুটাতে। আচ্ছা আচ্ছা স্যার। এবং আপনি যদি ভাঙেন, কখনো যদি ইচ্ছা করে যে ভাঙতে, তখন দেখবেন যে ভিতরে এরকম পেঁচানো কয়েলের মতো একটা ই থাকে আর কি। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, চেষ্টা করবো এবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা চ্যাটে সবাই দিয়ে দেন আপনাদের রোল নম্বর দিয়ে দেন। আজকে ক্লাস এখানেই শেষ।